প্রিয় দর্শক, সৌন্দর্য হচ্ছে এমন একটা আলো যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকে। প্রতিটা মানুষ নিজ নিজ রুচি অনুযায়ী নিজেকে সাজাতে চায়, আর আপনাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের এই আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ব্লসম গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি তমরশী, এবং বরাবরের মতো আজকেও আমাদের সেগমেন্টটি আমরা তিনটি ভাগে ভাগ করেছি: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ যিনি আছেন তিনি একজন অভিনেত্রী, তিনি একজন উপস্থাপিকা, একজন মডেল। তাকে আমরা বিভিন্ন লুকে দেখি, বিভিন্ন চরিত্রে দেখি। তিনি দেখতে যেমন মিষ্টি, মানুষ হিসেবেও তেমন মিষ্টি। এবং তার সাথে খুব মজার একটা ঘটনা আছে আমার জীবনেও। সে মানুষটার জীবনে যখন ঝড় ওঠে তখন সে ঝড়টা আমি টের পাই। কেননা এই যে উনি যে প্রোগ্রাম উপস্থাপনা করে, যখন মাঝে মধ্যেই ওনার জায়গায় আমাকে প্রেজেন্ট দিতে হয়। তিনি হচ্ছেন আমার খুবই পছন্দের একজন মানুষ, আমার বড় আপু আইনুন পুতুল। স্বাগত আপনাকে, কেমন আছেন? আমার পরিচয় পর্ব শুনে আমি অনেকেই আবেগে আপ্লুত হতে পারে। আমার এতই মজা লাগছিল, আমার এতই ভালো লাগছিল। আমার মনে হচ্ছে কি আমি বাসাতেই আছি, আমার ফ্যামিলি মেম্বার মিলে কথা বলছি, আড্ডা দিচ্ছি। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম চলে যায় ব্যস্ততা নিয়ে। আমি জানি আপনি অনেক কাজে ব্যস্ত, তা আপনার মুখ থেকে জানবো বর্তমানে কি কি কাজ করছেন? বর্তমানে হচ্ছে নাটক নিয়ে একটু ব্যস্ত, বেশ কয়েকটি ধারাবাহিক যাচ্ছে। সেই ধারাবাহিকে কাজ করার জন্য যে ব্যস্ততা থাকে, আসলে সেই ব্যস্ততা নিয়েই চলছে, দিন যাপন করছি। সেই সাথে মাঝে মাঝে বিজ্ঞাপনে কাজ করতে হচ্ছে বা করছি। আর রিসেন্ট আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে। রিসেন্ট না, অনেক দিন হয়ে গেল, এই বছরের জানুয়ারিতে হয়েছে, কিন্তু এটা একটা লম্বা ধারাবাহিকভাবে এটা আমাকে জার্নিটা এখনও শেষ হয়নি আর কি। কীরকম, কারণ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, সেটা নিয়ে এক ধরনের ব্যস্ততা রয়েছে। বিভিন্ন জায়গায় সেটা প্রদর্শনী হচ্ছে, সেখানে আমাদেরকে যেতে হচ্ছে বা আমাকে যেতে হচ্ছে, সেটা নিয়ে এক ধরনের ব্যস্ততা আছে। এই সব কিছু মিলেই আছে। আসলে এমনিও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কাজকে সময় দেওয়া খুবই কঠিন। আর আমি জানি আপনি ভীষণ পরিবার ভক্ত একজন মানুষ, পরিবারকেও সময় দেওয়া পছন্দ করে। আবার কাজের অনেকগুলো মাধ্যমও আছে, উপস্থাপনা একরকম সময় লাগিয়ে, সিনেমা, নাটক, বিজ্ঞাপন, এই সবগুলো মাধ্যমের মধ্য থেকে যদি বলি যে কোনো একটা মাধ্যমকে বেছে নিতে, বা যে কোনো একটা মাধ্যম যেটা আপনার একদম হৃদয়ের কাছে, তাহলে সেটা কোনটা হবে? এই যে মাধ্যমটাতে আমি আসলে কি করছি, যেমন আজকে যে এখানে এসেছি, এটাও একটা মাধ্যম। আমি ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ইন্টারভিউতে আমি কি করছি, অভিনয়টা করছি না, আমি সুন্দর একটা স্মাইল দিয়ে তোমার সাথে সুন্দর করে গল্প করছি। কিন্তু প্রত্যেকটা মাধ্যমে কিন্তু আমাদেরকে অভিনয় করতে হচ্ছে। সো আমার পছন্দের কাজ আসলে অভিনয় করা, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। বিজ্ঞাপন হতে পারে, চলচ্চিত্র হতে পারে, টেলিভিশন হতে পারে, মঞ্চ হতে পারে। আর আমি যেহেতু মঞ্চের মানুষ, আমার ব্যাকগ্রাউন্ডটাই থিয়েটারের। সো সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয় আমি যে অভিনয় করতে পারছি, মঞ্চের লাইটটা পড়ছে, বা টেলিভিশনে যখন অ্যাক্টিং করছে তখন যখন লাইট পড়ছে, তখন আর আমি থাকি না, তখন আমি সেই চরিত্রটা হয়ে যাই। এবার একটু জানতে চাই, আসলে প্রতিটা ক্ষেত্রে কাজ করার সময় লেট নাইট তো হয়ে যায়। আমার মনে হয় নাটকের চেয়েও বিজ্ঞাপনের শুটিংগুলোতে একটু বেশি রাত হয়ে যায় কিছু ক্ষেত্রে। তো রাত করে বাসায় যাওয়ার পর বাসার কিছু দায়িত্ব আছে, সব কিছু মিলিয়ে আপনি সবসময় পারফেক্ট থাকেন, সেটা যেই মাধ্যমে হোক, বাসার মাধ্যম হোক, কর্মক্ষেত্র হোক, এত পারফেক্ট থাকেন কিভাবে? সব কিছু তো আসলে ম্যানেজ করেই মানুষকে চলতে হয়। তো তুমিও যেমন অনেকগুলো কাজ করো, ম্যানেজ করো, সব কিছু নিজেকে ম্যানেজ করো, তেমনি একটা ভাগ করে নেওয়া হয় যে আমি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত শুটিং করছি। তুমি যেটা বললে যে রাত করে ফেরা, হ্যাঁ, অনেক রাত করে ফেরা হয়। ফেরার পরে যেটা হয় যে হ্যাঁ, বাসায় কিছু কাজ থাকে, নিজের কিছু কাজ থাকে, মেকআপটা তোলার থাকে, খাওয়া দাওয়া, তারপরে আবার তারপরের দিনের শুটিংয়ের কস্টিউমটা গোছানো, তারপরে দেন ঘুমাতে যাওয়া। এগুলো করতে হয় কি, এগুলো তোমার আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে, রেগুলার বেসিসের কাজ তো, কারণ এটি আমার জীবিকা। সো এইটাকে আমি ভীষণ রকমের ভালোবাসি। আমি ভালো না বাসলে হয়তো বা এটা আমার কাছে পেইন লাগতো। এবার একটু জানতে চাই যে শুটিং সেটে বা এত বছরের ক্যারিয়ারে এমন হয়তো অনেকবারই হয়েছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে, খুব ভালো লেগেছে, কিছু হয়তো খুব খারাপ লেগেছে। ভালোর সংখ্যার পাশাপাশি খারাপের সংখ্যাও কম থাকে না। তো এমন কোনো ঘটনা যেটা এখন পর্যন্ত খুব মনে দাগ কেটে আছে, ভীষণ আপসেট হয়ে যান মাঝে মধ্যে মনে পড়লেই? এটা একটা দুর্ঘটনা ছিল। আমি কোন সেটে ছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের একটা লাইট হচ্ছে গিয়ে খসে পড়ে গিয়েছিল, এবং লাইটম্যানটার এই পাশ দিয়ে চলে গিয়েছিল। এটা একটা বিপদ। আমি যতটা সহজ করে বলছি, ঠিক ওই সিচুয়েশনটাতে অতটা সহজ ছিল না। তো ওই ঘটনাটা আমার মনে হয়, এবং একটা দুটো সেটে প্রায়ই এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। ঘটার পরে না, এক ধরনের ট্রমা কাজ করে আমার ভেতরে, যে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সেটা হালকা, সে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, কিন্তু ওই লেভেলের না। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি নতুন লুক রয়েছে আপনাদের জন্য।
Hello viewers, this is Wahida Islam Kakuli, beauty expert and owner of Perfect Beauty Parlor from Uttara. কেমন আছেন সবাই? আমরা আজ একটি মেকআপ দেখব আর আমাদের আজকের সেগমেন্টটি হলো ট্রেন্ডি লুক অ্যান্ড গেটআপ সেগমেন্ট। সো আপনারা এই সেগমেন্টে দেখতে পাবেন কি করে আমরা মেকআপগুলো করে থাকি। এখানে মেইনলি মেকআপের টিউটোরিয়ালগুলো দেখানোর চেষ্টা করি। আজ আমরা দেখাবো কি করে আমরা পার্লারে ব্রাইডাল মেকআপ করি। আর আমাদের সাথে মডেল রয়েছে স্মৃতি। চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই আজকের ব্রাইডাল মেকআপটি। ব্রাইডাল মেকআপে আজকাল কিন্তু আমরা অনেক বেশি বেস করি না, আমরা চেষ্টা করি একটু লাইট বেসিক করতে, কারণ আমরা এইচডি ফাউন্ডেশন বেস করে থাকি, যার কারণে এটি অনেক সময় ধরে থাকে। সময় স্বল্পতার জন্য আমি বেসটি আগেই করে রেখেছি, তারপরেও প্রোডাক্টগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপর মেইন যে পার্টটি আই মেকআপ সেটি শুরু করব। চলুন তাহলে আমরা মেকআপটি দেখে নিই। ভিউয়ার্স আমরা বেস করার শুরুতেই যেটি করেছি, স্কিনটা ক্লিন করে নিয়েছি, একটু মাসাজ দিয়ে নিয়েছি, তারপর আমরা টোনার ইউজ করে প্রাইমার ইউজ করেছি এবং ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করেছি। সো এটি হলো আমাদের স্কিন কেয়ার পার্ট ছিল। তারপরই আমরা চলে গিয়েছি মেকআপে। মেকআপে যেটি আমরা করি, আমরা যেসব জায়গাগুলোতে আমাদের ডার্ক সার্কেল ছিল সেখানটায় আমরা কালার কারেক্টার ইউজ করেছি। এই প্যালেটে বেশ কিছু কালার কারেক্টার রয়েছে, আমি এটা ইউজ করেছি। তারপর আমি আস্তে আস্তে ডিপ থেকে লাইট টোনে গিয়েছি। এর পরপর যেটি আমি করেছি, আমরা ব্লাশ দিয়ে নিচ্ছি। এখন একটু পিঙ্কিশ লুক সবাই পছন্দ করে, সো আমরা ইদানিং ব্লাশ ব্যবহারটা একটু বেশি করছি। আমরা লুজ পাউডারটা দিয়ে নেই সাধারণত আই মেকআপে, যখন কোনো শেড নিচে পড়ে সেটি যাতে সহজে রিমুভ করতে পারি সেজন্যই আমরা লুজ পাউডারটা দিই। এবারে আমরা আই মেকআপ করব। আমরা আই মেকআপ করার সময় সাধারণত ড্রেসের সাথে মিল রেখে আই মেকআপটি করে থাকি। আমরা চেষ্টা করছি একটু ব্রাউন দিয়ে শুরু করতে, ব্রাউন এবং একটু পার্পল শেড মিলিয়ে আমরা কালারটি করছি। আমাদের আই মেকআপের ফিনিশিংটা আমরা চেষ্টা করি একটু সুন্দর স্মুথভাবে দিতে, কারণ ব্রাইডাল মেকআপ সবসময় সব ব্রাইডরা চায় তাকে যেন বেস্ট লাগে। সো আমাদেরও এই প্ল্যানিংটাই থাকে তাকে যেন বেস্ট লাগে। আমরা একটু গ্লিটার দিয়ে দিচ্ছি। এবারে আমরা মাস্কারা লাগিয়ে নেব। আমরা আইল্যাশ গ্লুটা একটু শুকিয়ে নেব, তারপরে লাগাবো, তখন এটি ফিক্সড হয়ে যাবে। আর একদম কাঁচা অবস্থায় লাগালে এটি খুলে আসবে। আমাদের আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। এবারে আমরা হাইলাইটার করে নেব এবং সব শেষে আমরা ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটি ফিক্স করে নেব। চলুন আমরা হাইলাইটার জোনটা একটু দেখে নিই কোথায় কোথায় আমরা হাইলাইটার দিয়ে থাকি। এবারে আমরা হাইলাইটার দিয়ে দেব। হাইলাইটিং জোনগুলোতেই আমরা সাধারণত হাইলাইটার দিয়ে থাকি।
কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের ব্রাইডাল মেকআপ। সো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হলো আমাদের মেকআপটি। আর এমনি সুন্দর সুন্দর মেকআপ দেখতে চাইলে সাথে থাকুন এশিয়ান টিভি। ভালো থাকবেন সবাই। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য। চুল পড়ার সমস্যাটা খুবই কমন, তার পাশাপাশি কী কারণে চুলগুলো পড়ছে সেটা আমরা অনেক সময় বের করতে পারি না। সো আমাদেরকে আগে দেখতে হবে আমাদের চুলের কি প্রবলেম রয়েছে। যাদের খুশকির প্রবলেম রয়েছে তাদের জন্য আমি সবসময়ই বলবো আপনারা অবশ্যই সপ্তাহে অন্তত 2 দিন অয়েল মাসাজ করবেন, যেটি হট অয়েল মাসাজ। সেটি কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন। আপনি চাইলে নারকেল তেলের সাথে জবা ফুল আর মেথি এটা প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে তারপর ঠান্ডা করে হালকা গরম অবস্থায় আপনার স্কাল্পে সুন্দর বিলি কেটে লাগিয়ে দিতে পারেন। তারপর সারা রাত রেখে দিতে পারেন। সকালবেলা ভালোভাবে শ্যাম্পু করে তারপর কন্ডিশনিং করে নেবেন। কন্ডিশনার যখন ব্যবহার করবেন তখন অবশ্যই স্কাল্প থেকে 1 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে তারপরেই আপনারা কন্ডিশনার ইউজ করবেন। কন্ডিশনার দিয়ে 5 মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলবেন। তাতে করে আপনি দেখবেন সপ্তাহে অন্তত 2 দিন আপনি অয়েল মাসাজ করলে আপনার খুশকির প্রবলেমটা অনেকাংশে কমে যাবে। তো আপনি যখনই দেখবেন আপনার অনেক বেশি খুশকি হচ্ছে তখন আপনি অয়েল মাসাজ করে নেবেন। এটি আসলে একটা ফাঙ্গাল ইনফেকশন, এর জন্যই কিন্তু খুশকিগুলো হচ্ছে। আর সাথে অনেক সময় আমরা চুলটা কভার করি, কভার করার কারণে দেখা যায় যে আলো বাতাস যেতে পারছে না, চুলের গোড়াটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, নরম হয়ে যায়, ঘেমে যায়, আর সেজন্যও কিন্তু চুল পড়ে। তাই আপনারা যারা কভার করেন তারা খেয়াল রাখবেন একটু কটন টাইপের হিজাব ইউজ করবেন বা কটন টাইপের স্কার্ফ ইউজ করবেন, তাতে করে আপনারা ঘেমে যাবেন না। আর বাসায় যতটা সময় পারেন চুলটাকে একটু যাতে না ঘামে সেভাবে রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝে একটু হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। হেয়ার প্যাকের মধ্যে আমরা কিন্তু আমলকি, শিকাকাই, হরিতকি এছাড়াও মেথি ইউজ করতে পারি। মেথি ছাড়া আপনি চাইলে যদি মনে করেন যে আপনার চুলে একটু সাদা পাক ধরেছে, পাকা চুলগুলোকে যদি আপনি হাইড করতে চান তাহলে কিন্তু আপনি হেনা বা মেহেদি ইউজ করতে পারেন। এছাড়া আজকাল অনেক ভালো মানের কালার পাওয়া যায়, তবে আমি সাজেস্ট করব যখনই আপনি প্রফেশনাল কোনো কালার ইউজ করবেন অবশ্যই পার্লারে গিয়ে করবেন। আপনি যদি ঘরে বসে কালার অ্যাপ্লাই করেন তাতে স্কাল্পে আপনার কালারটা লেগে গেলে কিন্তু আপনার চুল আরও বেশি পেকে যাবে। সো এটি মাথায় রাখবেন, কারণ কালারে সবসময়ই অ্যামোনিয়া থাকে। আশা করি এই গরমে আপনি আপনার চুলের ভালোভাবে যত্ন নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, এশিয়ান টিভির সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর টিপসগুলো আশা করি আরও নতুন নতুন ভালো ভালো টিপস আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে দিতে পারবো। কেমন লাগলো বিউটি টিপস? আমি জানি ভালো লেগেছে, কেবল দেখলেই হবে না, বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে গল্পে আবারও। আপু, অনেক কিছুই তো জানলাম, তবে এবার জানতে চাচ্ছি ওই যে লেট নাইট শুটিং থেকে বাসায় ফেরার পর অনেকগুলো কাজ করেন, এখন একটা একটা করে কাজ সম্পর্কে জানবো। প্রথম যেটা জানবো মেকআপ কিভাবে তোলা হয়? খুব নর্মালভাবে আমি অনেক কিছু থাকে নিশ্চয়ই মেকআপ তোলার জন্য, কিন্তু আমি এত কিছু আসলে জানি না। আমি নারকেল তেল দিয়ে আসলে মেকআপটা তোলার চেষ্টা করি। সেটা তুলে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে ফেলি, ঘুমিয়ে যাই। আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে কি করে? চুলের ক্ষেত্রে দেখা যায় শ্যাম্পুটা একটু চুজিং এর ক্ষেত্রে একটু বেছে বুঝে যেটা আমার সাথে যাবে, চুলটা ঠিকঠাক রাখবে, সেটা একটা চেষ্টা করি। আর একটা চেষ্টা করি একটু তেল দেবার। এই যে শুটিংয়ের সময়
মানে বস্তা বস্তা কাপড় গোছাতে হয়, অনেক কিছু ভেবে কাপড় গোছাতে হয়, কাপড় কিনতেও তো হয়। তো কেনার ক্ষেত্রে কোন ধরনের প্লেস পছন্দ করেন, কি কি মাথায় রেখে কেনেন? বিকজ আমার ক্ষেত্রে এক ধরনের পোশাক আমার পছন্দের, বাট আপনার ক্ষেত্রে তো অনেক ধরনের পোশাক, চরিত্র অনুযায়ী কি কি মাথায় রেখে কেনেন? এখন ধরো তোমার যদি এই কস্টিউমটা কিনতে যাই, সেটা যেমন গাউসিয়াতেও আমি পাবো, তেমনি আমি খুব ভালো একটা ব্র্যান্ডের দোকানেও পাবো। এখন আবার ডিপেন্ডও করছি এটার উপরে অর্থ, তাই না? তো সব কিছু মিলে আসলে আমাকে মাথায় রাখতে হচ্ছে আমার অর্থটা কতটুকুন আছে, আমার সময়টা কতটুকুন আছে, আমার কাছে কুলে কতটুকুন কি জায়গায় আমি কোন মার্কেটটা পাবো, সেটার উপরে ডিপেন্ড করছে। আরেকটা ডিপেন্ড করছে কোন চরিত্রে কোন পোশাকটা লাগবে, সেই পোশাকটা আসলে আমি কোথায় পারফেক্টলি পাবো। এবং সেটা ওই যে বললাম অর্থ, সেটা অর্থটাও মাথায় রাখতে হচ্ছে এবং পারফেক্ট জিনিসটাও মাথায় রাখতে হচ্ছে। ওটা ভেবে দেখা যাচ্ছে কি এটা ডিপেন্ড করছে, মাঝে মাঝে নিউ মার্কেট গাউসিয়া, মাঝে মাঝে বসুন্ধরা, মাঝে মাঝে কোনো বনানীর কোনো দোকান, মানে মাঝে মাঝে মিরপুর, বেনারসি যদি ওই ধরনের কাপড় লাগে, মানে এটা আসলে ডিপেন্ড করে। আসলে আপনি ভীষণ ক্যালকুলেটিভ একজন পার্সন। তো অভিনয়ের ক্ষেত্রে কতটুকু ক্যালকুলেশন করতে হয় আপনার কি মনে হয়? অভিনয়ের ক্ষেত্রে পুরোটাই তো আসলে ক্যালকুলেশন করতে হয় আমার মনে হয়। যখন আমি স্ক্রিপ্টটা পড়ি তখন স্ক্রিপ্টের ক্যারেক্টারটার আসলে কি বলবো, অবয়ব কি হবে, কেমন করে এই ক্যারেক্টার কথা বলবে, কিভাবে হাঁটবে, কিভাবে পোশাক পরবে, সেই পোশাকটা কেমন হবে। আমরা যখন একটা স্ক্রিপ্ট পাই নাটকের ক্ষেত্রে, তখন আমাকেই সব কিছু ভাবতে হচ্ছে যে আমি এখানে কোন ড্রেসটা পরবো। বড়জোর আমি আমার ডিরেক্টরের সাথে হয়তো একটু শেয়ার করি যে আপনি কীরকম কালার চাচ্ছেন। বিজ্ঞাপনের ক্ষেত্রে আবার একটা আছে যে কস্টিউম ডিজাইনার থাকে, উনি বলে দিচ্ছেন যে আপু এই কালারের কস্টিউম লাগবে, তখন হয়তো আমি এটা জোগাড় করছি, জোগাড় না করতে পারলে কিনতে হচ্ছে এরকম। সো যেটা তুমি বলছিলে ক্যালকুলেশন, তো পুরোটাই ক্যালকুলেশন যে আমি কস্টিউমটা কী পরবো, সাজটা কী হবে, আমার চুলটা কী হবে, আমার মেকআপটা কী হবে, কাজলটা থাকবে কি থাকবে না, আমার অর্নামেন্টস কী হবে, সব কিছুই তো আসলে একটা অঙ্ক। ব্যক্তি জীবনে পুতুল আপা কেমন খাবার দাবার পছন্দ করেন, একটা অনেক বেশি ডায়েট করে? আমি একদমই ডায়েট কি জিনিস আমি এখন পর্যন্ত করিনি। আমি একেবারে চারবেলা ভাত খাওয়া টাইপের মানুষজন। আমি একেবারে আমি ভাত ভীষণ পছন্দ করি এবং যে কোনো খাবার খেতেই আমি পছন্দ করি। তবে বাঙালি খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই প্রতিদিন পোলাও, কোরমা বা বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না। একেবারে বাঙালি। মাঝে মাঝে হ্যাঁ, মার হাতের পোলাও আর কোরমা খেতে আমি ভীষণ পছন্দ করি। আর সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মিষ্টি। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। ঘুরতে ভালোবাসেন কোথায়, দেশে না বিদেশে? দেশের মধ্যে কোন জায়গা, বিদেশ হলে কোন জায়গা? ভীষণ পছন্দ সমুদ্র, ভীষণ। আমার হাজব্যান্ড এবং আমার দুজনেরই ভীষণ পছন্দ সমুদ্র। কিছুটা হলেই একটু সমুদ্রে যেতে পছন্দ করি। আর আমার একটা জীবনে খুব বড় শখ ছিল যে আমি বিদেশে যদি নাও যেতে পারি, আমি পুরো দেশটা ঘুরে দেখতে চাই। আর বিদেশ টিদেশ অত দূর যেতে পারিনি, বড়জোর নেপাল টেপাল গিয়েছি, দার্জিলিং গিয়েছি। দার্জিলিং ভীষণ ভালো লাগে। আর কিছুটা হলে এই যে পাশেই আছে না বাড়ি কলকাতা, একটু ঘুরে আসি, শপিং টপিং করে আসি, যখন টাকা পয়সা ঠিকঠাক থাকে তখন। বই পড়ার ক্ষেত্রে কেমন আগ্রহ রয়েছে, বা গল্পের বই কতটুকু পড়ে? ভীষণ ভীষণ রকমের আগ্রহ রয়েছে গল্পের বই পড়ার ক্ষেত্রে। কিন্তু খুব এই জিনিসটা একদম নষ্ট করে দিয়েছে মানুষজনকে এবং আমাকেও নষ্ট করে দিয়েছে। এখন দেখা যায় কি আমি এখানেই পড়ি, কি পড়ি, আমি একটু গুগল ঘাঁটি যে কোনো একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, আমি এই ব্যাপারটা জানি না, আমি একটু গুগল সার্চ দিয়ে সেটা জেনে ফেললাম। কিন্তু আগে কি করতাম, যখন এই জিনিসটা ছিল না, তখন কি করতাম, বই নিয়ে পড়ে থাকতাম, বই থেকে জানার চেষ্টা করতাম। আর আমি ভীষণ রকমের হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত, ভীষণ রকমের। এবং আমার যখনই খুব বোর লাগে, চেষ্টা করি ফোনটা যদি নাও দেখি, তাহলে হুমায়ুন স্যারের একটা বই নিয়ে একটু পড়ার চেষ্টা করি। গল্প তো আরো করতে ইচ্ছে করছে, বাট করতে পারছি না, সময়ের একটা তো টাইটনেস থাকে আমাদের। বাট এই শেষ মুহূর্তে যদি আমাদের দর্শকদের কিছু বলার থাকে? দর্শকের বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আমি যদি সুস্থ থাকি, আপনাদের জন্য নতুন নতুন কাজ আমি উপহার দিব। আর সেই সাথে অবশ্যই বাংলা নাটক দেখবেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখবেন, একদম হারিয়ে যাচ্ছে। রিকোয়েস্ট করব যে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে। অনেক ধন্যবাদ। এবং আমি অনেক অনেক এক্সাইটেড ছিলাম আজকে যে আপনার ইন্টারভিউ নিতে পারবো। এবং অনেক অনেক ধন্যবাদ আপু, আজ এসেছেন, ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে। দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।